সালটা টিম ইন্ডিয়ার পক্ষে তীরে এসে তড়িরোবার বছর, হৃদয় ভাঙার বছর। দুইবার অর্থাৎ দুটো আইসিসি ট্রফি একদম গ্রাস থেকে আমাদের কেড়ে নিয়ে চলে গেছে অস্ট্রেলিয়া। বিশেষ করে ওডিআই বিশ্বকাপে এমন খেলছিলাম, টানা 10টা ম্যাচ জেতার পর আপামর ভারতবাসী ভেবেছিল হয়তো তৃতীয়বারের জন্য ওডিআই বিশ্বকাপটা এবার আমাদের হাতে আসতে চলেছে। কিন্তু আহমেদাবাদে কি হয়েছিল সেটা আমরা সবাই জানি। মাত্র 240 রান করেছিলাম এবং আমার মতে এই ব্যাটিং পারফরমেন্সটাই, মাত্র 240 রান আজকালকার দিনে আনঅ্যাকসেপ্টেবল পারফরমেন্স। এবং অস্ট্রেলিয়া প্রথম দিকে 49 রানে 3 উইকেট পড়ে গেল, ট্রাভিস হেডের দুর্দান্ত 100 রান এবং ল্যাবুশেনের সংযমী ইনিংসের জন্য ম্যাচটা বের করে নিতে সমর্থ হয়েছিল। অন্যদিকে ডাব্লিউটিসি ফাইনালও যেটা জুন মাসে হয়েছিল, ইন্ডিয়া কিন্তু নাম্বার 1 টিম হিসাবে উঠেছিল। অস্ট্রেলিয়া আবার মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়ার সামনে এবং অস্ট্রেলিয়া কিন্তু আবার ডাব্লিউটিসি ফাইনালে ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছিল। এবং এটা বেশ কিছু বছর ধরে হচ্ছে। অস্ট্রেলিয়াকে আমরা যেমন ওদের মাঠে গিয়ে হারাতে সমর্থ হয়েছি দুইবার, যেটা বিশ্বে কেউ পারেনি লাস্ট 10 বছরে। অস্ট্রেলিয়া কিন্তু বরাবর ইন্ডিয়াকে আইসিসি ট্রফির নকআউটগুলোতে হারায়। একমাত্র 2007 বিশ্বকাপে সেমিফাইনালে টি-20 ওয়ার্ল্ড কাপে যুবরাজ সিংয়ের 30 বলে 70, রবিন উথাপ্পার ব্যাটিংয়ের এবং হরভজন সিং, ইরফান পাঠানের বোলিং আর হর্ষিত সান্তের বোলিংয়ের জন্য আমরা কিন্তু সেমিফাইনালটা অস্ট্রেলিয়ার এগেনস্টে জিতেছিলাম। লাস্ট যে টেস্ট ম্যাচটা হলো 2023 সেঞ্চুরিয়ানে, সেটাতেও আমরা আত্মসমর্পণ করলাম। রেড বল ক্রিকেটে আমরা জানি সেনা কান্ট্রিজে পিচ হয় একটু বাউন্সি, সুইঙ্গিং কন্ডিশন আছে এবং সেখানে এখন যেহেতু হোয়াইট বল ক্রিকেট এত বেশি হচ্ছে, আমাদের ক্রিকেটাররাও সারা বছর এরকম খেলে থাকে। ডোমেস্টিকেও কিন্তু এরকম পিচ পায় না রেড বলে, তো পাটা উইকেট, বাউন্স কম পিচে, সুইং হয় না এমন পিচে খেলে বাইরের দেশে গেলে তো আমরা স্ট্রাগল করি। এবং এটা শুধু এখন নয়, বহু বছরের এটা ইন্ডিয়ার একটা আছে। লাস্ট কিছু বছরে আমরা বিদেশের মাঠে ভালো পারফর্ম করছি এবং সেটার প্রধান কারণ হচ্ছে বোলাররা কিন্তু দুর্দান্ত বোলিং করেছে। এই যে মাঝে শামি, বুমরা, ঈশান্ত শর্মা এবং পরবর্তীকালে সিরাজও এসেছে, এই যে একটা ভারতরুণ কোচিংয়ে আমরা এরকম বোলিংয়ের একটা লাইন আপ তৈরি করতে পেরেছিলাম, সেই জন্য কিন্তু আমরা বহু টেস্ট ম্যাচ অস্ট্রেলিয়ার মাটিতে হোক, ইংল্যান্ডের মাটিতে হোক কি সাউথ আফ্রিকাতে আমরা লাস্টবার সেঞ্চুরিয়ানে কিন্তু টেস্ট ম্যাচ জিতেছিলাম, সিরিজ জিতিনি। এবারও কিন্তু আমরা সেঞ্চুরিয়ানে কিন্তু প্রায় গোহারাই হেরে গেছি। ইনিংসে হার মানে গোহারা হার, সেটা মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। আরেকটা ব্যাপার যেটা লক্ষ্য করলে দেখা যায় যে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা এখন কোয়ালিটি স্পিনারদের এগেনস্টে দেশের মাটিতেও কিন্তু স্ট্রাগল করে। পিচটা যদি স্লো টার্নিং উইকেট হয় সেখানে কিন্তু আমরা স্পিনের এগেনস্টে অতটা ভালো খেলতে পারি না। বর্ডার গাভাস্কার ট্রফি আমরা জিতেছিলাম, কিন্তু তারপর তো আমরা বললাম যে এই বছর 2-1 জিতেছিলাম অস্ট্রেলিয়ার এগেনস্টে, কিন্তু তারপর আমি বললাম ডাব্লিউটিসি ফাইনাল আমরা হেরেছি। আর তার সাথে ছিল ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা আমরা জিততাম, আমরা জিতেওছি। ওডিআই ক্রিকেটে আমরা প্রথম থেকে এই বছর ভালো খেলেছি, শ্রীলঙ্কার সাথে জিতেছি, নিউজিল্যান্ডের সাথে জিতেছি, এশিয়া কাপ জিতেছি, কিন্তু আলটিমেট যেটা গোল ছিল এত ভালো খেলে লাস্ট মোমেন্টে আমরা একদম ফাইনাল হার্ডেলটা ক্রস করতে পারলাম না। তো সেটা নিয়ে আমি আগে কথা বলেছি, প্রচুর হার্ট ব্রেক হয়েছে ওই সময়, আমাদের সমস্ত ইন্ডিয়ানসদের হার্ট ব্রেক হয়েছে। টি-20 ক্রিকেট এই বছর যেহেতু ওডিআই বিশ্বকাপ ছিল খুব বেশি হয়নি, কিন্তু সাউথ আফ্রিকায় আমরা টি-20 ওডিআই দুটোতেই বেশ ভালো খেলেছি। এখন কথা বলবো সেকেন্ড টেস্ট যেটা হতে যাচ্ছে এই সিরিজে, যেটা হবে কেপটাউনে। কেপটাউনে আজ অবধি ইন্ডিয়া কোনো টেস্ট ম্যাচ জেতেনি। 6টা ম্যাচ খেলেছে, তার মধ্যে 4টে হেরেছে, 2টো ড্র করেছে। কিন্তু এই কেপটাউনেই কিন্তু সচিন তেন্ডুলকার তার জীবনের লাস্ট টেস্ট সেঞ্চুরি অর্থাৎ 50 টেস্ট সেঞ্চুরি করেছিল 2010-11 সিজনে। এবং ওই ম্যাচে ডেল স্টেনের বলে একটা কভার ড্রাইভ আমার এখনও চোখে ভাসে। এবং ওখানে 2টো সেঞ্চুরি করেছিল ওই সিরিজে সচিন। এবং ওই বয়সে সচিন যেরকম ইনিংস খেলেছিল, টিম ইন্ডিয়াকে এই ম্যাচে ব্যাটসম্যানদের বিশেষ করে একটু ওই হাইলাইটসগুলো দেখা উচিত যে কিভাবে টেস্ট ম্যাচে ইনিংস বিল্ড করতে হয়। টোটাল 5খানা সেঞ্চুরি আছে 1992 থেকে 2010-11 অবধি সচিন যে কটা সিরিজ খেলেছে, তার মধ্যে 2টোই কেপটাউনে। এবার দেখতে হবে কেপটাউনে টিম ইন্ডিয়া নিজের ফার্স্ট জয় পেতে পারে কিনা। খুব মুশকিল, অঘটনই ঘটাতে হবে, কারণ যেভাবে আমরা ফার্স্ট টেস্ট ম্যাচে পারফর্ম করেছি, একটা টেস্ট ম্যাচে কীরকম বদল আসবে। কারণ সত্যি কথা বলতে গেলে
বেশিরভাগ প্লেয়াররাই সেরকম টেস্ট ম্যাচ ম্যাটেরিয়াল নয় আমাদের এখানে। বিরাটকে নিয়ে কিছু বলার নেই। রোহিতও কিন্তু লাস্ট 3-4 বছরেই ওপেনার হয়েছে। রোহিত প্রথম টেস্ট ম্যাচটা ফ্লপ হয়েছে, সেটা নিয়ে আমার কিছু বলার নেই, হতেই পারে ওরকম কন্ডিশনে। রাবাডার দুটো প্রথম ইনিংসের আউটটা আমি বলবো রোহিতের নিজের দোষ, পুল করতে গিয়ে পুরো ফাইন লেগে তুলেছে। সেকেন্ড ইনিংসের বলটা কিন্তু পিচ ওভার ডেলিভারি ছিল, যদিও ফুটওয়ার্ক কিন্তু সেরকম ছিল না। বিরাট কিন্তু দুর্দান্ত খেলেছে, KL রাহুল ফার্স্ট ইনিংসে সেঞ্চুরি করেছে, কিন্তু মেন দুজনকে নিয়ে আমি যদি কথা বলি, শুভমান গিল এবং শ্রেয়াস আইয়ার, এরা দুজনেই ইন্ডিয়ার তরুণ প্রতিভা। শ্রেয়াস আইয়ার তো লাস্ট 4-5 বছর ধরে টিমের সাথে আছে, শুভমান গিল লাস্ট 2 বছর ধরে টিমের সাথে আছে। শুভমান গিল ওপেনিং থেকে স্লট থেকে ছেড়ে রেড বল ক্রিকেটে 3rd পজিশনে নাম্বার আর ফার্স্ট ডাউনে খেলছে, কিন্তু গিল এবং শ্রেয়াস আইয়ারের দুজনেই স্ট্রোক মেকার, এবং এই সুইঙ্গিং কন্ডিশনে তোমাকে নিজের স্ট্রোক কিন্তু কাটছাট করতে হবে, অফ স্টাম্পের বাইরের বল ছাড়তে হবে। গিলের তাও টেকনিকটা বেটার, কিন্তু আমার যেটা মনে হয়, আমার ব্যক্তিগত মত, যে শ্রেয়াস আইয়ার কিন্তু টেস্টের জন্য নয়। কারণ সুইঙ্গিং বল ট্যাকেল করার অক্ষমতা তো রয়েছেই, তার সঙ্গে রয়েছে যেটা অন্যান্য ব্যাটসম্যানদের নেই, অন্যান্য ইন্ডিয়ান ব্যাটসম্যানদের নেই, যেটা হচ্ছে শর্ট বলের এগেনস্টে দুর্বলতা। প্রত্যেকটা ইন্ডিয়ান ব্যাটসম্যান কিন্তু শর্ট বল খুব ভালো খেলে, সে ডাক করা হোক, পুল হুক করা হোক, সবাই কিন্তু ভালো খেলে, কিন্তু শ্রেয়াস আইয়ারের কিন্তু এই দুর্বলতাটা রয়েছে। অপরদিকে আমি যদি দেখি বোলিংয়ে, শার্দুল ঠাকুরকে আর মনে হয় না ইন্ডিয়ার কোনোদিন টেস্ট ম্যাচ খেলানো উচিত। কারণ ওকে খেলানো হয় তুমি উইকেট তুলবে বলে, সেখানে তুমি টেস্ট ম্যাচে রান রেট, তোমার ইকোনমি রেট 5। প্রসিদ্ধ কৃষ্ণাকে আমি বলবো, ও যে লাস্ট 2-3 বছর ধরেও কিন্তু ও টিমের সাথে ওডিআই ক্রিকেট টিমের সঙ্গে ছিল, এবং টেস্টে এটা ফার্স্ট টেস্ট খেললো, কিন্তু একদমই ইমপ্রেসিভ লাগেনি। বিশেষ করে পিচ কিন্তু খারাপ ছিল না বোলিংয়ের জন্য, যথেষ্ট বোলিং সহায়ক পিচ ছিল। সেখানে দাঁড়িয়ে প্রসিদ্ধ কৃষ্ণ আমি মেনে নিলাম ফার্স্ট টেস্ট, কিন্তু তুমি ওরকম শর্ট অফ লেংথে বল করে যাচ্ছ, বল সুইং তুমি যদি আপিস লেংথে বল না করো, উপরে যদি নাই খেলো ব্যাটসম্যানদের, তাহলে বল সুইং করবে কি করে? বুমরা ঠিকঠাক ছিল, সিরাজকেও বুঝতে হবে, বুমরার সাথে ও কিন্তু এখন টিমের অন্যতম স্ট্রাইক বোলার। তাই এত বাউন্ডারি বল যদি দিই ওভারে, তাহলে কিন্তু সেটা সমস্যা ক্রিয়েট করবে। এবং আমরা দেখলাম প্রায় 170 রানের লিড নিয়ে নিল সাউথ আফ্রিকা সেখানে। আমার মতে রবীন্দ্র জাদেজাকে ইন্ডিয়া খেলিয়ে দিক শার্দুল ঠাকুরের বদলে, কারণ রবীন্দ্র জাদেজা উইকেট না নিলেও অন্তত রানটাকে বেঁধে রাখতে সমর্থ হবে। আর শার্দুল ঠাকুর এমন নয় যে ওকে খেলালেই আমরা 3-4 উইকেট আমরা একদম ঠিকঠাক যে 3টে উইকেট ও নেবেই। ওইদিকে প্রসিদ্ধ কৃষ্ণা খেলবে না মুকেশ খেলবে সেরকম আমি যেটুকু দেখলাম, কেপটাউনে যেটুকু খবর পড়লাম চারিধারে, ওই রকমই পিচ মোটামুটি, ওর থেকে হয়তো একটু কম ঘাস। সবচেয়ে প্রধান কথা হচ্ছে যে সেঞ্চুরিয়ানের মতো তো ঠান্ডা নেই, প্রায় 32-33 ডিগ্রি টেম্পারেচার, এবং তাই জন্য গরমে সেটা টিম ইন্ডিয়ার পক্ষে সুবিধা হতে পারে। কালকে যদিও একটু, অর্থাৎ ম্যাচ ডে ফার্স্ট ডেতে একটু ক্লাউডি স্কাই আছে, তো দেখা যাক টিম ইন্ডিয়া কোনো অঘটন ঘটাতে পারে কিনা। এবার ব্যাপারটা হচ্ছে চারিদিক দিয়ে সমস্যা, কারণ আমি তো চাই না ইন্ডিয়া আবার WTC ফাইনালে উঠে হারুক, মানে হারতে হারতে না, আমি মানে ফাইনালে হারতে হারতে বা সেমিফাইনালে হারতে হারতে আর নিজেকে সহ্য করা যাচ্ছে না। এই টেস্ট ম্যাচটা যদি ইন্ডিয়া জিতে গেল, সবচেয়ে মজার ব্যাপার হবে এর পরের দুটো হোম সিরিজ, বাংলাদেশ, নিউজিল্যান্ড, ওই দুটো তো তার আগে আছে ইংল্যান্ড, এই 3টে সিরিজে কিন্তু আমরা অবলীলায় জিতবো। আমি এখন থেকেই বলছি, ঘরের মাঠে খেলা, অশ্বিন জাদেজাকে নিয়ে আসবে, ব্যাস পুরো শেষ মোটা। এবার ক্রিকেটে তো অঘটন ঘটতেই পারে কোনো, দেখা গেল নিউজিল্যান্ড এসে অনেক বছর ওরা কোনোদিন, নিউজিল্যান্ড তো বোধহয় কোনোদিন টেস্ট সিরিজই জেতেনি, শুধু ড্র করে গেছে, ও জিতে গেল সেটা অন্য কথা, কিন্তু যেটুকু মানে 3টে সিরিজ জিতবো আলটিমেটলি সেই লাস্ট অব দি বর্ডার গাভাস্কার ট্রফি যদি আবার নাও জিতি, যদি আবার ড্র ফাও করে চলে আসতে পারে, তাহলে দেখা গেল ইন্ডিয়া WTC ফাইনাল খেলছে। এবার WTC ফাইনালে আবার সেই ইংল্যান্ডে খেলা 2025-এ, আবার বল সুইং করবে, তখন দেখা যাবে আবার সবাই এক্সপেকটেশন বাঁধবো, আবার সেই নেগেটিভটাই হবে। তো যাই হোক, ফিঙ্গার ক্রসড কালকের টেস্ট ম্যাচের জন্য। দেখা যাক ইন্ডিয়া বাউন্স ব্যাক করতে পারে কিনা। লাস্ট কিছু বছরে, বিশেষ করে বিরাট এবং শাস্ত্রীর আমলে, এরকম বাউন্স ব্যাক কিন্তু হয়েছে প্রথম টেস্ট ম্যাচ হারার পরে। আমরা গাব্বাতে, জানুয়ারি মাসেই গাব্বাতে ইন্ডিয়ার ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় জয়। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। অনেক দিন পর ভিডিওটা বানালাম। এই চ্যানেল
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমার এই পেজ, ফেসবুক পেজ দ্য ক্রিকেট ক্রেজি বংটাকেও ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে অন্যান্য ভিডিওগুলোতে। ব্লিড ব্লু, জয় হিন্দ।